কোথায় গেলাম যে এত ভিড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা। আজ রবিবার হওয়াতে খুব সুবিধা হয়েছে। যদি ওদের অনুষ্ঠানটা শনিবারের জায়গায় রবিবার হতো খুব প্রবলেম হতো। কালকে বাড়ি ফিরেছি 12টা নাগাদ, তারপরে আর এনার্জি ছিল না, শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে এডিটিং করে এখন সবে ব্লগ শুরু করলাম 10টা বাজে। রাকেশ আর ঝনকই সবে মাত্র ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে উঠে আজকে কিন্তু বাবার ডিউটি পালন করছে। অন্যদিন টাইম পায় না, অন্যদিন অফিসের জন্য তাড়াহুড়ো করতে হয়, একটু পড়তে নিয়ে বসিয়েছে। আমার কাজটা একটু হালকা করেছে। আর এদিকে আমি এখন আমার আর রাকেশের জন্য আদা দিয়ে ভালো করে চা করেছি। এখন ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে, তাই জন্য গলাটা সবারই প্রবলেম হচ্ছে, রাকেশেরও তাই আমারও তাই। তাই জন্য সকাল সকাল উঠে আমি আদা দিয়ে চা করে নিয়েছি। চাটা খেয়ে তারপরে শুরু করবো বাকি কাজ। চলো একটুখানি পড়ে নি আমরা। দেখো আর রিয়াকশনটা দেখো। লিখবে না? তাহলে তুমি বিছানা থেকে নামো, নেমে যা ইচ্ছা করো, যাও। আমার সাথে থাকতে হবে না তোমার, যাও, সরে যাও। তোমাদের বাড়িতেও কি পড়াশোনা নিয়ে মাঝে মধ্যে এরকম যুদ্ধ চলে? আমাদের বাড়িতে কিন্তু এরকম মাঝে মধ্যেই চলে। আর তারপরে যখন অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে পড়তে বসানো হয়, তখন শুরু হয় অন্যমনস্কতা। আজকে আমাদের সকালটা শুরু হয়েছে একটু দেরি করেই। আসলে সকালটা দেরি করে শুরু হয়েছে বললে ভুল হবে। আমি আজকে সকালের দিকে এডিটিংয়ের কাজ করেছি, ওই জন্য ওদেরকে ডাকিও নি। যখন দেখলাম 9:30 বেজে গেছে, তখন গিয়ে ওদেরকে ডাকলাম। ওরা তো উঠলো। রাকেশ কিন্তু আজকে ঘুম থেকে উঠেই ছেলেকে পড়তে নিয়ে বসিয়েছে। আমি ভাবলাম আমিও একটু বসি, দেখি কেমন পড়াচ্ছে বাবা। তবে ঝনক দেখলাম পড়তে তো আর বসেনি, পড়তে শুয়েছে। ঝনককে আজকে সকালবেলা পড়তে বসানো হয়েছিল, তোমাকে দেখালামই। রাকেশ বসেছিল ঘুম থেকে উঠিয়ে। এখন 12টা বাজতে চললো। আমি একটু তোমাকে একটা কথাই বলি, আমি তো ঝনককে আগেও অনেকবার পড়িয়েছি। রাকেশ কখনো টাইম পায় না, সেদিকে আমি বলেছি জীবনে তো ছেলেকে নিয়ে বসো না। তাই জন্য আজকে বসেছে, ওর এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করবে। পড়তে বসালে ঝনককে নিয়ে কেন মাথাটা গরম হয়ে যায় বলো? ওই যে দেখো, কোনো না কোনো দিকে মন আছে, মানে ও খাতার দিকে বা বইয়ের দিকে বা যেটার উপর পড়ছে ও সেদিকেও তাকাবে না। ও সবসময় ওর মানে ABCDEFGH এই যে পড়ে যাচ্ছে। আর খাতায় যেটা লেখা আছে সেটা পার করে চলে যাচ্ছে অন্যদিকে। সব কটা জানে, মুখে মুখে যদি ধরে ধরে বলা হয় এরপরে কি বলো ওরপরে কি বলো বলছে। খাতার দিকে তাকিয়ে যখন নিজে নিজে লিখছে তখন পুরো আউট। অন্যদিকে তাকিয়ে যাচ্ছে। মানে যদি ওকে এখন নার্সারি হয়তো টিচার অ্যাসিস্ট করবেন নিশ্চয়ই, জানি না ফাইনালি কি করবেন। তো অ্যাসিস্ট যদি না করে ও সব জানবে কিন্তু জিরো থাকবে, মানে খাতা পুরো ব্ল্যাঙ্ক থাকবে। ও অন্যদিকে তাকিয়ে বসে থাকবে, অন্যদিকে তাকিয়ে গুনছে। এর মাঝখানে কিন্তু কেঁদে কেটে বমিও হয়েছে, ওই জন্যই দেখছো জামা চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা প্রত্যেকদিন আমার সাথে ঘটছে। আমি তাই জন্য মাথাটা ঠান্ডা রাখতে পারি না, আর আমার মাথা এমনিই গরম রাকেশের থেকে বেশি। তাই জন্য ও বলেছে তুমি যাও, আমি দেখছি। তাই আমি এখন চললাম ওর দায়িত্ব সব ছেড়ে দিয়ে। আজকে সকালবেলাটা পুরো পরেই বানাচ্ছে কাটবে। গতকাল সেজেছি তো ঠিকই, তাই জন্য চুলের ওপর প্রচণ্ড চাপ পড়েছে। ক্রিম্পিং করা হয়েছে, হিট দেওয়া হয়েছে। আজকে চুলের একটু ব্যবস্থা করতে হবে। প্রথমেই তেল খুলে অবাক হয়ে গেলাম তেল দেখে। ঠান্ডা তেমন পড়লই না, আর তেলের এই অবস্থা দেখো। জমাট বেঁধে কী হয়েছে, চামচই বেরোচ্ছিল না প্রথমে। তারপরে কোনো রকমে হাত দিয়ে খুঁটে ফুটে বের করলাম। মাথায় আগে একটু তেল মেখে নিই, তারপরে মাখবো সেই অ্যালবস গুডনেসের ফ্ল্যাক্স সিড জেলটা। চুলটা খুব রাফ লাগছিল, ওই জন্য আগে একটু তেল মেখে নিলাম। পুরো মাথায় না মাখলেও ওই ওপর একটু তেলটা লাগালাম, তার ওপর দিয়ে ফ্ল্যাক্স সিড জেলটা লাগাবো। আমি না জানি না ঠিক ফ্ল্যাক্স সিড জেলটা কীভাবে ইউজ করতে হয়। তোমাদের যদি কারোর জানা থাকে আমাকে একটু জানিও, যে তেল মেখে কি মাখতে হয় নাকি তেল না মেখেই মাখতে হয়। তেল মাখতে মাখতে একটা মজার ঘটনাও ঘটে গেল। কি হয়েছে বলি। দেখতেই পাচ্ছ গীতাদি ঘর মুছছিল, আমি হঠাৎ করে মাটি থেকে কি যেন কুড়োচ্ছি। গীতাদি এসে বলছে কি কুড়োচ্ছ? আমি তখন বললাম তেল কুড়োচ্ছি। শোনার পর গীতাদির সে কি হাসি। আসলে শীতকালে নারকেল তেল তো জমে যায়, আমি হাত দিয়ে খুঁটে তুলতে গেছি, হাত থেকে ফসকে পড়ে গেছে নিচে। আমি তখন তেল কুড়োচ্ছি, সেই নিয়ে কি হাসাহাসি হলো। তেল মাখার পর এখন আমি ফ্ল্যাক্স সিড জেলটা মাথার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। স্ক্যাল্পে লাগাইনি, শুধু চুলের ওপর অ্যাপ্লাই করেছি। আমি তো রাকেশের দায়িত্ব দিয়ে চলে এলাম এই ঘরে। দেখলাম রাকেশ তখনও পড়িয়ে যাচ্ছে ছেলেকে। আসলে আমার মতো রাকেশেরও আজকে জিত চেপেছে। যতক্ষণ না ঠিক নিজে নিজে বলবে ততক্ষণ ছাড়বো না। মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি ভর্তি করে ফ্ল্যাক্স সিড জেল। এবারে সেটা লাগিয়ে নিয়ে ঝনকের জন্য একটু ডাল করব। আজকে শিবানীদিকে দায়িত্ব দিইনি, আসলে অনেক রান্না ছিল। মাছের মাথা দিয়ে লাউ করেছে, তারপরে শাক বেছে করেছে, মাছ করেছে, আবার ডালটাও দিতে পারতাম, কিন্তু শিবানীদির রান্না আমার মোটেই পছন্দ হয় না। একটু সবজি দিয়ে ভেজে ডাল করব। আর আমি না মুগ মুসুর মিশিয়ে ডাল করতে খুব পছন্দ করি,
এটা খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে। কাঁচা মুগ ডাল তো খুব ভালো, আর ঝনকের জন্য করি, আমরাও একটু একটু করে খাবো। এদিকে সবজিটা গীতাদি কেটে দিয়েছে, ব্যাস এই ভেজ দিয়ে এখন ভেজ ডাল করবো ঝনকের জন্য। ছুটির দিনগুলোতেই অলসতা গ্রাস করে আর সব কাজ দেরি হয়ে যায়। স্কুল থাকলে 9:30টার মধ্যে সমস্ত কিছু সেরে চলে যাই, আর এখন বাজে 12:30, দেখো কিচ্ছুটি হয়নি। ঝনকের পড়া শেষ হতে না হতেই বাবার কাছে বায়না। কালকে ওর মামা ওকে এই গাড়িটা দিয়েছে, সেই গাড়িটা এখন ওকে চালিয়ে দিতে হবে। পড়াশোনা না করলে এগুলো কিচ্ছু পাওয়া যায় না, শুনেছো? এই যে ঝনক, পড়াশোনা তো করনি, পড়াশোনা করেছো? হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ বাবার কাছে করেছি মন দিয়ে। করেছো তোমার কাছে মন দিয়ে পড়াশোনা? হ্যাঁ করেছে। আচ্ছা তুমি এটা কি থ্যাঙ্কস বলেছো? কাকে থ্যাঙ্কস বলতে হবে এটার জন্য? তাতাই মামা। হ্যাঁ তাহলে বলে দাও, দেখবে তো তাতাই মামা থ্যাঙ্কস। আজকে কি তুমি এই ঘরের খাটটা থেকে উঠবে না? আমার আজকে কুড়ুমিতে ধরেছে আমাকে। খাট থেকে পর্যন্ত নামছে না, ঘর থেকে বেরোচ্ছে না, ঠিক আছে, এই খাট থেকে পর্যন্ত নামছে না। এখানে এসেই খাবার দেওয়া হয়েছে, এখানে এসেই চা দেওয়া হয়েছে, এখানেই ছেলেকে পড়িয়েছে, এখানেই বসে এখন খেলনা নিয়ে মানে ঠিকঠাক করছে, এটার ব্যাটারি লাগাচ্ছে, সবই এখানে। আজকে স্নানটা এখানে করে আমার রেকর্ডিং এর কাজ জমে রয়েছে, আমি এখন বসবো ওখানে গিয়ে। আটকানো কমপ্লিট। এবার এই গাড়িটা চলবে, দেখি একটুখানি অন করো, অন করো জাস্ট মিনিট, তাড়াতাড়ি। দেখেছো, এবার গাড়িটা চলবে, কিন্তু খাটের তলায় যেন না ঢুকে যায়। ছেড়ে দিলাম গাড়িকে। এবার আমি ব্যাস ব্যাস তুলকে, ব্যাস ব্যাস ব্যাস। হাই ও আমি দাদা ধরো, তুমি ধরো গাড়িটা ধরো। ছাড় 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 ছাড়, ছেড়ে দে। ও অ্যাক্সিডেন্ট। এটাকেই বলে সানডে, এটাই হলো সানডের মজা। ও ওখানে যাবে না, এই ওইখানে চালা, ওখানে কুকার জ্বলছে, ওখানে জ্বালাবে না, সিটি পড়তে যাবে না, ওই ঘরে ওই পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, যেতে পারবে না, পাঠাও পাঠাও। ও আমায় দাও, আমায় দাও। তুই কুকারের সিটিকে এত ভয় পাস কেন? সেটা বল। বাবা আমায় তুমি দাও এটা। তুমি পারবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা ধরো, এটা ধরো। না আমি করতে পারবো। পড়াশোনা শেষ করে গাড়ি নিয়ে খেলাধুলা চললো অনেকক্ষণ বাবা আর ছেলের। এবারে ওনার ইচ্ছে হয়েছে উনি নিজে নিজে চালাবেন। খাটের তলায় না ঢোকে, এলো গেল, গেছে, চালাই পাশ দিয়ে বেরোবে, চালাই পাশ দিয়ে বেরোবে, চালা চালা বেরোবে, আমি ঢুকিয়ে দিয়েছি, চালা। ওখানে যেতে হবে না, তুমি রিমোটটা চাপো, এমনি যাবে। আটকে গেছে, দাঁড়া 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 দাঁড়া, এই যে বেরিয়েছে, খেলুবে, আমি আমার কাজ করি। ধাক্কা, অ্যাক্সিডেন্ট। কিছুক্ষণ গাড়ি নিয়ে খেলা শেষ হতে না হতেই চলে এলো ঝনকের বৃন্দা দিদি, ঝনকের পিপির ছোট মেয়ে। আর ও এলে ওরা যে কি করে, ও দুরন্ত, ঝনকও দুরন্ত। রাকেশ এখানে কি করছে সেটা তোমাদেরকে বলি। বোরোলিন গরম করছে। আসলে আমার প্রত্যেকটা ব্যাপারে প্রচণ্ড কেয়ার করে। ওপরে জামা কাপড় মেলতে গেছিলাম, গিয়ে পাটা লোহায় লেগে কেটেছে। খুব বেশি না হলেও অল্পের ওপর দিয়ে গেছে। এই অল্পের ওপর দিয়ে গেছে বলে টিটেনাস নিতে হলো না, ইঞ্জেকশন আমার খুব ভয়। রাকেশই বলল যে গরম বোরোলিন লাগালে কমে যেতে পারে। আর তার সাথে ঝনকে রান্না করতে গিয়ে হাতেও খেয়েছি একটা ছ্যাঁকা, ফোসকা পড়ে গেছে। জ্বালা করছে না, জ্বালা করবে না, আদর করবে তোমাকে। হ্যাঁ হাস, তুই হাস, আনন্দ পা, আনন্দ পেয়ে এবার আমাকে নিয়ে আনন্দ কর। আমার চুলে গেছে, কেটে গেছে, তুই আনন্দ কর। আমি তোমার পাতা ধরি, 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 ধরি। আমি তোমার পাতা ধরবো। তোমার রান্না করতে গিয়ে হাতে ফোসকা পড়েছে, এই দেখো, হ্যাঁ এই দেখো। কই দেখি। আমি এইদিকে ব্যথায় জ্বালায় মরে যাচ্ছি, আর এই ছেলেটাকে দেখো আনন্দ করছে। তখন যে মুগ আর মুসুর মিশিয়ে ভেজ ডাল বানিয়েছিলাম, এটাই হলো সেই ডাল। আমি না ডালটা কখনোই একেবারে পাতলা জলের মতো খেতে পছন্দ করি না, একটু এরকম ভারী হলে বেশ ভালো লাগে। আমি যখন ডাল করি থিকনেসটা এইরকমই রাখি। দেখো 3:30, 3:30 সময় আমি ওকে খেতে দিয়েছি, যে খাবার পড়ে আছে, ঠিক বাথরুমে গিয়ে ঢুকেছে। আমি যখনই ওকে খেতে দিই তখনই গিয়ে বাথরুমে ঢোকে। তাই আমাদের কখনোই আর একসাথে খাওয়া হয় না। দেখো জনককে নিজের বিছানাটা নিজেই করে নিল, দেখছি আমি আসছি না, নিজের বিছানাটা নিজেই করে নিয়েছে। সন্ধ্যে 7টা বাজে, আমি ভেবেছিলাম যে 5টার মধ্যে উঠে যাবো, উঠে একটু বেরোবো। এত ঘুমিয়েছি ভাবতে পারবে না তোমরা। 6:40 ঘুম ভেঙেছে, ধরপড় করে উঠেছি।
ভাবো একটু, ঝনকের তো পড়তে যাওয়া ছিল 6:30টার সময়, কালকে যেহেতু পড়তে যাওয়া হয়নি, বলেছিলেন যে আজকে পড়তে পাঠাতে। উনি ফোন করেছেন আমাকে, আমি বলছি যে একটু পরে পাঠাচ্ছি। আমি ঘুম থেকে উঠতে দেরি করছি, ঝনকও ঘুম থেকে উঠতে দেরি করছে। রাকেশকে ঘরে জিজ্ঞেস করতে গেছি আমাকে ডাকোনি কেন, বলছে যে ঝনক তোমাকে 2বার ডেকেছে, তুমি তো উঠলে না। কখন ডেকেছে কিচ্ছু জানি না, এমন ঘুমিয়েছি। এখন ঝনককে পড়তে নিয়ে যাব, আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো। ওই যে কী হয়েছে শোনো, কালকে বেরির একটা প্রবলেম আছে, খাওয়া দাওয়া করে গাড়িতে উঠলেই বমি করে। এই প্রবলেমটা খুব মারাত্মক প্রবলেম। ওই কালকেও বমিতে উঠেই যেহেতু গাড়িতে উঠেছে তাই জন্য বমি করেছে। এবার কি হয়েছে, ওই বমির যে জামাকাপড়গুলো ওটা একটা প্লাস্টিকে ছিল, আর ফেরার সময় যখন আমরা এখানে এসেছি বাড়িতে তখন ওই প্লাস্টিকটা রাকেশ ভুল করে ব্যাগের মধ্যে আমাদের নিয়ে নিয়েছে। ব্যাস এবার ফোন করেছে ওরা যে ব্যাগটা কোথায় গেল, তোদের কাছে আছে নাকি? হ্যাঁ আমাদের কাছেই আছে। এবার রাকেশকে ওই রাত্রিবেলা বলেছে যে তুমি ভুল করে ওই প্লাস্টিক নিয়ে এসেছো, এখন কী করবে দেখো বমির প্লাস্টিক। রাকেশ ওই রাত্রি 12টার সময় বেরির বমির জামা, রুমের জামার মধ্যে করেছিল সেই জামা, তারপরে একটা টাওয়েল সব ধুতে বসেছে। ওইগুলো ধুয়েছে রাত্রি 12টা 12:30 অব্দি সব ধুয়েছে। আর ওর এমনিতেই সব কিছুতে টাইম লাগে বেশি, ধুয়ে টুয়ে ওগুলোকে মেলেছিল, সকালবেলা শুকনো হলো। এখন ওই প্লাস্টিকটা দেখি যদি টাইম পাই তাহলে রুমদের বাড়িতেও দিয়ে আসবো, ওকে পড়তে দিয়ে যেটুকু কাজ করতে পারি। আমাদের যখন খুব ব্যস্ততা থাকে, টাইম পাই না হাতে, তখন কিন্তু মাঝে মধ্যে জনককে এভাবেও গান প্র্যাকটিস করাই। এত ভিড় ঠেলে এসছো ফুচকা খেতে, এত নেশা এখানে। আর গন্ধরাজা দিচ্ছে না, গন্ধরাজ লেবু বিশাল একটা সেল দিচ্ছে, ওই জন্য এত ভিড়। দেখো 10 টাকার জল ফুচকা খাবো, আর তারপরে খাবো হচ্ছে দই ফুচকা। ঝনককে পড়তে দিয়ে এসেছি একটুখানি ফুচকা খেতে। শীতকালে না ফুচকা, গরম গরম মোমো বেশ ভালো লাগে খেতে। আর এখানে যা গন্ধরাজ লেবুর গন্ধ ছাড়ছিল, না দাঁড়িয়ে পারলাম না। এইবারে বাটি নিয়ে একেবারে রেডি। শুধুমাত্র জল ফুচকা খেয়ে থেমে থাকিনি, এবার এইটা ফুচকার দোকানে এলে সব কিছু খেতে ইচ্ছে করে। জল ফুচকাটা এত ভালো, গন্ধরাজ লেবুর গন্ধে প্রাণটা ভরে যাচ্ছে। আমার জন্য থাকবে 1-2 পিস? টাকাটা আমি দিলাম, আমার অন্তত একটা বেশি থাকা উচিত না? তোমাকে তো দিতে বলেছিলাম, তুমি তো দিলে না। তোমার একটা বেশি মানে আমি দুটো, তুমি 4টে। তাই হবে? তুমি ছাড়বে? ভিডিওতে ভদ্র সুশীলা নারীর মতো বিহেভ করছো, আর একটু পরেই তো সব। এখন দিলে কিন্তু একটু পরে ঠিক নিয়ে নিয়েছো একখানা। হ্যাঁ, শুধুমাত্র একটা ফুচকার জন্য আমার ওপরে এরকম মিথ্যে অ্যালিগেশন দিতে লজ্জা লাগলো না? কোর্টে চাকরি করে করে যে সব ক্রিমিনালদের সাথে কাজ করে করে খাওয়ার দিকে ক্রিমিনাল হয়ে যাচ্ছে নাকি? হাতে টাইম ছিল তাই এরপরে চলে গেছিলাম চেরিবেরির বাড়িতে। গতকাল মিমোকে দেখে অত খুশি হচ্ছিল, এমনকি কোলেও গিয়ে কতক্ষণ ছিল। আর আজকে মিমোকে দেখে কান্নাকাটি। আসলে ব্যাপারটা কি হয়েছে একটু পরে বুঝলাম। ওর শরীরটা আজকে মনে হচ্ছে খারাপ, একটু গাটা ম্যাজম্যাজ করছিল। মিমো এদিকে বেরির বিছানা দখল করেছে। বেরি একটু টয়লেটে গেছিল, ফিরে এসে যখন দেখছে মিমোর বিছানায় দখল করে শুয়ে আছে, দেখো ঢুকতে গিয়েও না ঢুকে সোজা মায়ের দিকে। এই সন্ধ্যের সময়টাতে বেরি থাকে ওর মায়ের কাছে, আর চেরি থাকে ওর দাদু আর ঠাকুমার কাছে নিচে। যখন এলাম তখন চেরিটাকে একেবারে ধরে কিডন্যাপ করার মতো করে নিয়ে চলে এসেছিলাম। সে আনার পর কি কান্না তোমরা ভাবতে পারবে না, একেবারে বাড়ি মাথায় তুলেছে কেঁদে, পারলে কাঁদতে কাঁদতে বমি করে দেয়। বাধ্য হয়ে রুম গিয়ে নিচে দিয়ে এলো। এবার একটু মিমোর সাথে খেললো বেরি, তারপরে কিছুক্ষণ আমার সাথে। তবে ওর মুডটা আজকে একদমই অফ। ওই যে বললাম শরীরটা খারাপ। মা যে একটু ঘরের থেকে বেরিয়েছে, কি যেন কাজ করতে গেছে, সাথে সাথে দৌড়, কিছুতেই আমাদের কাছে থাকবে না। হাতে আর টাইম ছিল না, ওই জন্য বেরিকে এবার টাটা বলে বেরিয়ে পড়লাম। চাকদায় রাসের মেলা প্রত্যেক বছর হয়, বেশ অনেক দিন ধরে। তোমরা যারা যারা চাকদায় থাকো সবাই জানো, আর যারা থাকো না তাদেরকেই এবার দেখাবো। ঝনককে পড়ার থেকে নিয়ে এবার এসেছি রাসের মেলা দেখাতে। এইখানে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মূর্তি তৈরি করে, সেগুলো দেখে ঝনক খুব মজা পেয়েছে। বিশেষ করে এই জগন্নাথ ঠাকুরটা দেখে প্রত্যেকটা মূর্তি খুব আগ্রহ সহকারে ঝনক দেখছিল। আর শুধুমাত্র ঝনক কেন, আমরাও দেখছিলাম খুব আগ্রহ সহকারে। তখন বেজে গেছিল প্রায় রাত 10টা। তোমরা ভাবতে পারবে না ওখানে কি ভিড় ছিল তখনও পর্যন্ত। এটা হলো মূল মন্দির। এই মন্দিরটা কিন্তু সারাটা বছরই থাকে।
প্রত্যেকটা বছর চাকদায় এইভাবেই রাস উৎসব পালন করা হয়। আজ ছিল ওইখানে ভাগবত পাঠ। যদি হাতে অতটা তাড়া না থাকতো কিছুক্ষণ দাঁড়িয়ে আরও শুনতাম, বেশ ভালো লাগছিল শুনতে। এই ভাগবত শোনার জন্য কত মানুষ এসে ভিড় করেছেন দেখো। প্রত্যেকদিন সন্ধেবেলায় বাবা এই দোকানেই বসে আড্ডা দেয়। যেই ঝনক দাদুভাইকে দেখেছে সাথে সাথে গিয়ে ওইখানে ঢুকেছে। অন্য একজন দাদুর কোলে চড়ে বসে দুনিয়ার গল্প ফেঁদে বসেছে। এই দোকানটাতে বেবিকর্ন বিক্রি হচ্ছিল। যেই দেখেছে রাকেশ দাঁড়িয়ে পড়েছে ছেলের জন্য কিনতে। আর ঝনক একভাবে আমাকে কি বলে যাচ্ছে জানো, এই যে মেলাতে নিয়ে এলে একটা খেলনাও তো কিনে দিলে না। ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে, তাই জন্য রাকেশ ঝনকের জন্য একটা ঘরে পড়ার চটি কিনেছে। সেইটা দেওয়া মাত্রই কি আনন্দ পেয়েছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। আমায় দাও দাও দাও, কি সুন্দর চটি। দেখেছো তো ছোটরা কত অল্প জিনিসে কত বেশি খুশি হয়। এটাই পারি। এটা হলো ঝনকের জীবনের সব থেকে এখন বড় সমস্যা, কোন জুতোটাও কোন পায়ে পড়বে। তোমাদেরকে তো দেখানোই হয়নি ফ্ল্যাক্স সিডটা লাগানোর পর চুলটা কতটা সিল্কি হয়েছে। রেজাল্ট কিন্তু বেশ ভালোই পেয়েছি, তবে মনে হয় তেল না মেখে ডিরেক্ট ফ্ল্যাক্স সিডটা লাগালে বেশি আরও হতো ভালো। আজকে রাত্রিবেলা ডিনারে খাওয়ার জন্য রুটির সাথে কিচ্ছু ছিল না। কি ছিল বলবো, মাছের মাথা দিলাম, সেটা দিয়ে রুটি খাওয়া যায় না, কাটা ফুটে যাবে। ওই জন্য রাকেশ বললো একটু তরকা কেন, এই যে তরকা কিনেছে। নিচে গিয়ে দেখছি আমার শ্বশুরমশাই কিনে এসেছে, দেখো রাকেশের ফেভারিট জিনিস। ব্যাস ও আর রুটি খাবে না, এই যে খিচুড়ি। ভালোই হলো, এখন আমি একা তরকা দিয়ে রুটি খাবো, তাই তো? তুমি রুটি খাবে না তো? আমার কোনো অসুবিধা নেই, তুমি যদি সবটা খেয়ে নাও, আমার জন্য অল্প রাখলে রাখতে পারো, না রাখলেও কোনো আপত্তি নেই। তুমি খিচুড়ি খাও, তুমি খিচুড়ি খাও, আমি তরকা দিয়ে রুটি খাই। খিচুড়ি এতটাই প্রিয়, ওকে যদি ওর সামনে আমি বসে বসে বিরিয়ানি খাই, ও তাও ঠিক আছে, ও খিচুড়ি খাবে। ভাবতে পারছো শুধু, যে যার নিজের ফেভারিট খাবার নিয়ে বসেছে। আমি এখানে নিয়ে বসেছি রুটি আর তরকা, তোমরা ওইটাকে ইগনোর করো, কেননা ওটা দুজনের। এরপরে আবার সিঙ্গাড়াও খাবো। ওইদিকে দেখো না, যেই পেয়েছে খিচুড়ি, অন্য কোনো দিকে তার আটা কি করে খাওয়া। মসুরের শক্তি, যে ডাব কাটতে গিয়ে ছুরি ভেঙে ফেললে। এটা ওষুধের শক্তির জন্য না, বেমরে করে ভেঙেছে। এটা আবার শক্তির কি আছে, দেখি কেমন ভেঙেছে। ছেলের জন্য ডাব কাটতে গিয়ে আমার শখের চুড়িটাই দিল ভেঙে। তোমরা হয়তো অনেকে জানো না যে এইভাবে ডাব কাটা যায়, মানে ছুরি দিয়ে। এই দেখো কি সুন্দর করে, মানে অনেকেই বাড়িতে ভাবো যে ডাবটা বাড়িতে গিয়ে কি করে কাটবো, দা দিয়ে বোধহয় কাটতে হবে। দা লাগে না, ছুরি দিয়ে একটু সুন্দর ধারালো ছুরি যদি হয়, একটু প্রেশার ক্রিয়েট করলে, আর ডাবটা যদি কচি হয় আর কি, মানে নারকেল টাইপের হয়ে গেলে মুশকিল, সুন্দর কাটা যায়। হয়ে গেল। ঝনক শুয়ে পড়েছে মনে হয়। এমা কি করিস তুই? কি হয়েছে? বালিশ পাল্টাপাল্টি করছিস কেন? কার পাশে শোবে তুমি? আমার বালিশটা ওর বিছানার পাশে নিয়ে এসছে। তুমি আমার পাশে ঘুমু করবে? আচ্ছা, সবাইকে গুড নাইট বলে দাও। আজকের মতো গুড নাইট, কালকে লগে দেখাবো। টাটা, বাই বাই, টাটা টাটা।